আজ আমরা শুরু করব নিউটনের প্রথম গতিসূত্র। এই তিনটে গতিসূত্র আছে নিউটনের, যেখানে আজকের আমরা প্রথম গতিসূত্রটা পড়ব। প্রথম গতিসূত্র, নিউটনের প্রথম গতিসূত্র কি বলছে যে কোনো বস্তুকে যদি আমি বাইরে থেকে বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে এই যে নিউটনের যে প্রথম যে সূত্র আমরা পেলাম, সেই প্রথম গতিসূত্র অনুযায়ী কোনো একটা বস্তুকে বাইরে থেকে আমাকে একটা বল প্রয়োগ করতে হবে, তবে বস্তুটার গতির পরিবর্তন হবে, গতিশীল অবস্থার পরিবর্তন হবে বা বস্তুটার স্থিতিশীল অবস্থার পরিবর্তন হবে। এখন যদি বস্তুটা স্থির ছিল, তাহলে একটা বস্তু যদি স্থির থাকে তাহলে তার গতিশীল অবস্থার পরিবর্তন করতে গেলে তাকে আমাকে কি করতে হবে, বাইরে থেকে বল প্রয়োগ করে তার এই স্থিতি অবস্থাটাকে পরিবর্তিত করে গতিশীল করতে হবে। আবার একইভাবে কোনো বস্তু যদি সরলরেখা বরাবর গতিশীল ছিল, তাহলে তাকে তার অবস্থার পরিবর্তন করার অর্থ হলো তাকে স্থির অবস্থায় নিয়ে যাওয়া বা তার বেগের পরিবর্তন করা বা তার ত্বরণের বৃদ্ধি করা। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিউটনের প্রথম গতিসূত্র যেটা বললো, গতিসূত্র থেকে যেটা আমরা জানতে পারলাম যে বাইরে থেকে প্রযুক্ত বল প্রয়োগ করা হলেই বস্তুর অবস্থার পরিবর্তন করা সম্ভব, না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। এখন এই প্রথম গতিসূত্র থেকে তাহলে আমরা কি জানতে পারলাম? কোন নিউটনের প্রথম যে গতিসূত্র সেইটা কখনোই আমাদেরকে বলের পরিমাপটা বলে না, কিন্তু এই প্রথম গতিসূত্র থেকে আমরা প্রথম জিনিস জানতে পাই সেটা হচ্ছে নিউটনের বলের সংজ্ঞা। আমরা বলের সংজ্ঞাটা পাই, এই প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞাটা পাই। আর একটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে বস্তুর জাড্য ধর্ম বা জড়তা, বস্তুর জাড্য ধর্ম। এবারে জাড্য ধর্ম বলতে কি, আগে আমি বলে দিই যে বলের সংজ্ঞাটা বলতে কি বোঝাচ্ছে, যে বলের সংজ্ঞা মানে বল জিনিসটা কি, এটা আমরা প্রথম গতিসূত্র থেকে জানতে পারি যে বল একটা বাইরে থেকে আমি একটা কোনো প্রভাব তৈরি করছি, যে প্রভাবের ফলে বস্তুটার অবস্থার পরিবর্তন হচ্ছে, গতিশীল অবস্থার পরিবর্তন করছে বা স্থিতিশীল অবস্থার পরিবর্তন করছে, সেইটাকে আমরা বলছি বল। তাহলে এখান থেকে আমরা বলের সংজ্ঞাটা পাই, যেখান থেকে এটাও জানতে পারি যে বল একটা নির্দিষ্ট অভিমুখে কাজ করে, তাই বল হলো একটি ভেক্টর রাশি। এবারে আমরা চলে আসি বস্তুর জাড্য ধর্মতে। জাড্য ধর্ম দু প্রকার, একটা হচ্ছে গতিজাড্য আর একটা হচ্ছে স্থিতিজাড্য। এবারে গতিজাড্য জিনিসটা কি, যে কোনো বস্তু গতিশীল অবস্থায় ছিল তখন সে এই গতিশীল অবস্থায় থাকার প্রবণতা, তাকে আমরা বলছি বস্তুর গতিজাড্য। মানে যে গতিশীল রয়েছিল সে গতিশীলই থাকার চেষ্টা করবে, এবং যে স্থিতিশীল বা স্থিতি অবস্থায় রয়েছিল বা স্থির অবস্থায় রয়েছিল সে স্থির অবস্থায় থাকার চেষ্টা করবে। এই ঘটনাকে আমরা বলছি বস্তুর গতিজাড্য এবং স্থিতিজাড্য। যেমন একটি যাত্রীবাহী গাড়ি যদি হঠাৎ চলতে শুরু করে, বাসে ট্রেনে আমরা যাতায়াত করি, আমরা দেখেছি যদি গাড়ি হঠাৎ চলতে শুরু করে, গাড়িটা দাঁড়িয়ে ছিল হঠাৎ করে গাড়িটা চলতে শুরু করলো, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে যারা গাড়ির ভেতরে থাকে, বাসের ভেতরে যারা বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, তারা পেছন দিকে হেলে যায়। তাহলে কেন এরকম হয়? এটা হয় স্থিতিজাড্যের জন্য। কিভাবে? যে ধরো একটা বস্তু, একজন কেউ গাড়ির ভেতরে বসেছিলেন একজন, তাহলে সে স্থির অবস্থায় ছিলেন, তাহলে তার মধ্যে কি ছিল? স্থিতিজাড্য ছিল, কিন্তু তার শরীরের পুরো অংশটা কিন্তু গাড়িটার সাথে বা বাসের সাথে সংযোগে ছিল না। কোন অংশটুকুনি ছিল? শুধু নিচের পোর্শনটুকুনি, পায়ের অংশটুকুনি। আমরা পায়ের সাথে বাসের যে তলদেশ বা গাড়ির যে তলদেশ তার সাথে আমরা স্পর্শে ছিলাম বা টাচে ছিলাম। তাহলে সেক্ষেত্রে বাস যখন চলতে শুরু করবে, আমাদের নিচের অংশটাও কি হবে? বাসের সাথে সাথে
চলতে শুরু করবে। কিন্তু ওপরের পোর্শনে আমাদের ওপরের যে পোর্শনটা তার সাথে যেহেতু বাসের কোনো টাচ নেই, স্পর্শ নেই, ডিরেক্টলি কোনো স্পর্শতে নেই, তাহলে ওপরের অংশটা তখনও স্থিতিজাড্যে ছিল। তাহলে যেহেতু স্থিতিজাড্যে ছিল, ওপরের অংশটা তখনও স্থির অবস্থায় থাকার চেষ্টা করে, কিন্তু সামনের পায়ের দিকে নিচের যে পোর্শনটা সেটা এগিয়ে যায়। তাই তাই আমাদের পুরো বডিটা পেছন দিকে হেলে পড়ে। এর ঠিক বিপরীত উদাহরণটা আমরা গতিজাড্যের ক্ষেত্রে দিতে পারি, যে একটা যাত্রীবাহী বাস যদি চলতে চলতে হঠাৎ করে থেমে গেল, তখন সেক্ষেত্রে যারা বসে থাকে বা যারা দাঁড়িয়ে থাকে তারা সামনের দিকে হেলে পড়ে। একই জিনিস যখন চলছিল আমাদের পায়ের পোর্শনটুকুনি বাসের সাথে স্পর্শে ছিল, তাই আমাদের এই গতিজাড্যটা আমাদের পায়ের নিচের পোর্শনটুকুনিতে আমাদের গতিজাড্য ছিল, কিন্তু ওপরের অংশটা আমাদের শরীরের ওপরের অংশটাতে কিন্তু আমাদের পুরো শরীরের অংশটাই গতিজাড্যতে ছিল যখন বাস চলছিল। কিন্তু যেই বাসটা হঠাৎ করে থেমে গেল, বাসের সাথে যেহেতু আমাদের পাটা সংস্পর্শে রয়েছে, তাই আমাদের পায়ের পোর্শনটুকুনিও সঙ্গে সঙ্গে থেমে গেল, কিন্তু ওপরের পোর্শনে তখনও গতিজাড্য রয়েছে, কারণ কি আমরা তো বাসে করে যাচ্ছিলাম। তাহলে ওপরের পোর্শনে তখনও যেহেতু গতিজাড্য রয়েছে, তখন সে কিন্তু তখনও থামেনি, তার মধ্যে সেই গতিটা তখনও রয়ে গেছে, এবং তাই জন্য আমরা সামনের দিকে হেলে যাই। তাহলে এই যে বস্তুর যে গতিজাড্য বা স্থিতিজাড্য, এই যে ধর্মটা কি করছে, বস্তুকে তার নিজস্ব অবস্থায় থাকার যে যেরকম অবস্থায় ছিল সে সেরকম অবস্থায় থাকতে চাইছে। এই গতিজাড্য বা স্থিতিজাড্যকে ওভারকাম করার জন্য, এটাকে পেরোনোর জন্য আমাদেরকে কি বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হয়, যে প্রভাবটা কি করে এই বস্তু স্থির অবস্থায় থাকার প্রবণতা বা গতিশীল অবস্থায় থাকার প্রবণতাটাকে ইয়ে করে, মানে প্রবণতা যাতে স্থিতি অবস্থায় বা গতিশীল অবস্থায় না থাকে, মানে পরিবর্তন হয় এই অবস্থার, সেটার চেষ্টা করে এই বাইরে থেকে প্রযুক্ত বল। এবার ধরো একটা বড় লরি আসছে, আর তার সাথে সাথে একটা সাইকেল আসছে। তাহলে যেহেতু লরিটার জানি যে অনেক ভারী জিনিস, তাহলে লরিটার ভর ধরছি এম, আর সাইকেল যেটা আছে তার ভর ধরছি আমি স্মল এম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে একজনের ভর ক্যাপিটাল এম, যেটা হচ্ছে লরি, যার ভর অনেক বেশি, এবং একটা হচ্ছে স্মল এম, যেটা হচ্ছে সাইকেল। এবার ধরো তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, ঠিক আছে, তুমি লরিটা বা সাইকেলটাকে থামানোর চেষ্টা করছো হাত দিয়ে। আমরা জানি, এটা খুব ইজিলি আমরা বলতে পারছি যে সাইকেলটাকে আমি থামাতে পারবো, কিন্তু লরিটাকে কি আমি হাত দিয়ে থামাতে পারবো না। কেন? কারণ কি লরিটার যেহেতু ভর বেশি, তাই ওর গতিজাড্যটাও বেশি। ওই যে অবস্থায় গতিশীল অবস্থায় রয়েছে, তাহলে ওর মধ্যে যে গতিজাড্য সেটাও কিন্তু অনেক বেশি, যেহেতু ওর ভর বেশি। কিন্তু সাইকেলটা ওই একই লরি যে বেগে আসছে সেই বেগে সাইকেলও আসছে, কিন্তু তার যেহেতু ভর কম, তাহলে তার মধ্যে গতিজাড্যটাও কম। তাই আমি খুব সহজেই অল্প বল প্রয়োগ করে আমি কিন্তু এই সাইকেলটাকে থামিয়ে দিতে পারবো, কিন্তু আমি এই লরিটাকে থামাতে পারবো না। কেন পারবো না? বিকজ লরিটার ভর যেহেতু বেশি, তাই এর মধ্যে গতিজাড্যটাও বেশি। একই জিনিস উল্টোভাবেও বলতে পারি, ধরো লরিটা স্থির অবস্থায় রয়েছে, সাইকেলটাও স্থির অবস্থায় রয়েছে, এবারে আমি এদেরকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমি দেখবো যে সাইকেলটাকে আমি খুব সহজেই ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারবো, কিন্তু আমি কি একটা লরিকে ধাক্কা দিয়ে সরাতে পারবো না। তাহলে যেহেতু লরির ভর বেশি, তাই এর মধ্যে স্থিতিজাড্যটাও বেশি, আর যেহেতু সাইকেলের ভর কম, তাহলে এর যে স্থিতিজাড্য সেটাও কিন্তু কম। তাহলে কোনো বস্তুর জাড্য ধর্ম, সেটাকে আমরা বলতে পারি সেটা হলো তার ভরের দ্বারা আমরা পরিমাপ করতে পারি। মানে যার জাড্য ধর্ম বেশি, মানে যার ভর বেশি, তার জাড্য ধর্ম তত বেশি, স্থিতিজাড্য বা গতিজাড্য যা কিছুই হোক না কেন সেটা বেশি হবে। বলের সংখ্যা আমি তোমাদেরকে আগেই দিয়েছি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রতিমিত বল এবং কার্যকর বল। প্রতিমিত বল বলতে কি বোঝাচ্ছে, ধরো একটা বস্তু রয়েছে এবং বস্তুর উপর আমি এমনভাবে বল প্রয়োগ করলাম যাতে বস্তুর মধ্যে কোনো গতির সৃষ্টি হলো না। আমি বল প্রয়োগ করেছি, কিন্তু তারপরেও বস্তুর মধ্যে কোনো গতির সৃষ্টি হলো না। তাহলে আমি বলতে পারি এক্ষেত্রে নিশ্চয়ই
বস্তুটার ওপর দুটো বিপরীতমুখী বল ক্রিয়াশীল হয়েছে, যার জন্য বস্তুটা স্থির অবস্থায় ছিল। তাহলে ধরো আমি এখানে একটা বই রেখে দিয়েছি, একটা টেবিলের ওপর একটা বই রেখে দিচ্ছি। এবারে আমি এই সাইড দিয়ে বইটাকে ঠেলছি, আর আমারই একজন ভাই বা বোনকেও সে এই সাইড দিয়ে ঠেলছে। আমি ঠেলছি এদিক দিয়ে, তাহলে আমি যে বলটা দিচ্ছি সেটা হচ্ছে এই দিকে হবে, তাহলে এফ হচ্ছে এই দিকে F1। আর আমার বোন এদিক থেকে ঠেলছে এই সাইড দিয়ে, তাহলে সেটা হচ্ছে F2। তাহলে আমি দেখতে পাচ্ছি যে F1 এবং F2 এই দুটো বল প্রয়োগ করলাম, তারপরেও বস্তুটার মধ্যে কোনো গতির সৃষ্টি হলো না, মানে বইটা কিন্তু কোথাও সরলো না। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে দুটো বল কাজ করেছে, যেটা হচ্ছে F1 এবং F2, এবং দুজনেরই মান সমান, মানে F1 এবং F2-র মান সমান, কিন্তু দুজনে বিপরীতমুখী, অর্থাৎ F1 যেদিকে কাজ করেছে কিন্তু বিপরীতমুখী, এদের মানটা সমান, মানে এদের যে ভ্যালুটা সেটা সমান কিন্তু দিকটা আলাদা। যেহেতু আমরা জানি যে বল একটা ভেক্টর রাশি, তাহলে বলকে আমাদেরকে বোঝাতে গেলে কিন্তু এক্ষেত্রে আমাদের ভেক্টর এবং স্কেলার দুটোই কিন্তু আমাদেরকে বল যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে সেক্ষেত্রে আমাদের মান এবং অভিমুখ দুটোই কিন্তু আমাদেরকে এখানে বলতে হবে। তাহলে এখানে F1 এবং F2 দুজনের মান সমান, দুজনের সমান মানের, কিন্তু দুজনের অভিমুখটা আলাদা, বিপরীতমুখী, তাই এখানে কোনো বল গতি সৃষ্টি হলো না, এবং সেই জন্য আমি বলতে পারি এখানে এই যে বলটা কাজ করছে সেটা হচ্ছে প্রতিমিত বল। এই ধরনের যে বলটা সেটা হচ্ছে প্রতিমিত বল। এবং তাহলে কার্যকর বলটা কিরকম? কার্যকর বল কি হবে? কার্যকর বল হলো যে যেখানে আমি একটা বল প্রয়োগ করছি এবং এমন একটা দিকে বল প্রয়োগ করছি যার ফলে বস্তুর মধ্যে গতির সৃষ্টি হচ্ছে, তো যে বল কোনো একটা কার্য করছে সেটাই হচ্ছে তার কার্যকর বল। তাহলে একটা বস্তুর ওপর আমি বল প্রয়োগ করলাম, ধরো এই বইটাতেই আমি একটা বল প্রয়োগ করলাম, আমি এই বইটাকে এদিক দিয়ে ঠেললাম, তাহলে বইটা কি হবে? এদিকে সরে যাবে। তাহলে এইটা হলো আমার কি, বস্তুটাকে আমি বল প্রয়োগ করলাম, ধরো আমি এখান থেকে বল এরকম করে ঠেলছি, বস্তুটাকে এইদিকে ঠেলছি, তাহলে বস্তুটার এই দিকে গতিশীল হবে, মানে আমার ডান দিকে গতিশীল হবে। আমি বাঁ দিক থেকে ডান দিকে ঠেলছি, তাহলে বাঁ দিকে গতিশীল হলো। তার মানে কি, যে বস্তুটার মধ্যে একটা গতির সৃষ্টি হলো, ত্বরণের সৃষ্টি হলো, তাহলে সেটা হচ্ছে একটা কার্যকর বল। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেহেতু বল একটা ভেক্টর রাশি আমরা এটা পড়েছি, তাহলে বলের সংযোজন সূত্র সেটা সামান্তরিকের সংযোগ, মানে ভেক্টরের একটা সংযোগ করার একটা সূত্র আছে। ভেক্টরকে আমি যে কোনোভাবে সংযোগ করতে পারি না, তাই বল যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে বলও একটা নির্দিষ্ট সংযোজন সূত্র মেনে চলে, যেটাকে বলা হয় সামান্তরিক সূত্র। এই সামান্তরিক সূত্র কি বলছে, যে ধরো যে কোনো দুটো বল যদি সামান্তরিকের দুটো সন্নিহিত বাহুকে চিহ্নিত করে, তাহলে ধরো একটা সামান্তরিক মানে কি, এরকম, এটা হচ্ছে একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক আমরা জানি। তাহলে একটা বল F1 ধরো এই বাহুটাকে নির্দেশ করছে, এবং F2 ধরো এই বাহুটাকে নির্দেশ করছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এই F1 এবং F2 যে দুটো বাহু আমরা পেলাম, ধরো ABCD আমি নাম দিলাম, তাহলে AD বাহুটাকে নির্দেশ করছে F1 বাহু, এবং AB বাহুটাকে নির্দেশ করছে হচ্ছে F2 বাহু। তাহলে সেক্ষেত্রে এদের দুজনের যে রেজাল্টেন্ট বা এদের দুজনের যে লব্ধি আমরা পাবো, লব্ধি বল যেটা পাবো, তাহলে লব্ধি মানে হচ্ছে রেজাল্টেন্ট, লব্ধি বল যেটা হবে সেটার অভিমুখ হবে সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে সামান্তরিকের দুটি বাহু যদি দুটো বলকে চিহ্নিত করে, তাহলে তার কর্ণটা হচ্ছে তাদের লব্ধি মানকে নির্দেশ করবে। তাহলে এখানে লব্ধি মানটা হচ্ছে কি F, সেই Fটা হচ্ছে কোণ বরাবর, AC বরাবর। তাহলে F হলো লব্ধি বল, সেটা হচ্ছে F1 প্লাস F2, আর এর অভিমুখ কোণটা AC বরাবর।
এর অভিমুখ হবে এসি বরাবর। তাহলে F1 কোণ বরাবর ছিল, AD বরাবর ছিল, এবং F2 কোণ বরাবর ছিল, AB বরাবর ছিল, তাদের লব্ধি হলো এসি বরাবর। নিউটনের দ্বিতীয় গতিসূত্র স্টার্ট করছি। নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে কি বলছে, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা সাধারণত আমাদেরকে বলের পরিমাপ করার ধারণাটা দেয়, মানে বলকে পরিমাপ করতে পারি আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে। নিউটনের গতিসূত্র মেন যেটা, এই গতিসূত্রের মেন যে ধারণা সেটা বলছে যে কোনো বস্তুর ওপর যে আমরা বল প্রয়োগ করছি, তাহলে এই প্রযুক্ত বল বস্তুর ত্বরণের সাথে সমানুপাতিক, বা উল্টোভাবে যেটা মেন যেটা নিউটন বলেছিলেন যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক। দ্বিতীয় সূত্র অনুযায়ী উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক। এইখান থেকেই আমরা মেন যে নিউটন বলের পরিমাপের যে সূত্রটা সেটা আমরা পেয়েছিলাম। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী ভরবেগের পরিবর্তনের হার কার সাথে সমানুপাতিক? প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক। এবারে এই ভরবেগ জিনিসটা কি? ভরবেগ হলো ভর ইন্টু বেগ, মানে ভর এবং বেগের গুণফল। তাহলে ভরবেগ এখানে আমরা লিখতে পারি ভর গুণ বেগ। ভরকে ইংলিশে বলে মাস, তাই এটাকে লেখা হয় এম দিয়ে, ইন্টু বেগ। বেগ মানে হচ্ছে ভেলোসিটি, সেটাকে লেখা হয় ভি দিয়ে। এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি ভরবেগের পরিবর্তনের হার, তার মানে ভরবেগটা পরিবর্তিত হয়েছে, মানে আগে যা ভরবেগ ছিল সেখান থেকে ভরবেগটা পরিবর্তিত হয়ে একটা অন্য কিছু হয়েছে, তাই তো? তাহলে সেইটা আমরা বার করার চেষ্টা করব। তাহলে এটা বার করার জন্য আমরা ধরি বস্তুর ভর হচ্ছে এম, প্রাথমিক বেগ হলো ইউ, অন্তিম বেগ হলো ভি। প্রাথমিক বেগ মানে বস্তুটা যে বেগ নিয়ে শুরু করেছিল, এবং অন্তিম বেগ মানে ওই পুরো যাত্রাপথের শেষের দিকে বস্তুর যা বেগ হলো, বা একটা নির্দিষ্ট সময়ের পরে বস্তুর যা বেগ হলো, সেটা হচ্ছে ভি। আচ্ছা, এটা আমি বলে দিই, এখানে আমি সমানুপাতি সাইন দিয়েছি, ঠিক আছে? এটা কিন্তু সমানুপাতি সাইন, এবং সময় আমি ধরে নিচ্ছি টি। তাহলে ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি? অবশ্যই অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। অন্তিম ভরবেগ মানে কত? ভর ইন্টু বেগ মানে এম, ইন্টু অন্তিম বেগ মানে ভি, মাইনাস প্রাথমিক ভরবেগ মানে প্রাথমিক বেগ ইন্টু এম। এবারে আমি এমটা কমন নিয়ে নিই, কত থাকে? ভি মাইনাস ইউ থাকছে, রাইট? এবারে আমি সময় ধরে নিয়েছি টি। তাহলে এই ভরবেগের পরিবর্তনের হার মানে সময়ের সাথে ভরবেগের পরিবর্তন, তাহলে এটাকে লিখি ভরবেগের পরিবর্তনের হার, তার মানে সেটা কত? এম ভি মাইনাস ইউ বাই টি। এবারে দেখো, আমরা আগের চ্যাপ্টারেই করেছি যে ভরবেগের পরিবর্তনের এই যে ব্র্যাকেটের যে টার্মটা, এই অংশটা, এটা হচ্ছে কি? বেগের পরিবর্তন বাই সময়। তাই আমরা পড়েছি যে বেগের পরিবর্তন বাই সময় মানেই হচ্ছে কত? ত্বরণ। এ দিয়ে লিখেছি আমি ত্বরণকে, এ হলো এখানে ত্বরণ, যেটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, মানে বেগের পরিবর্তন বাই সময়। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, এটা আমরা কি পেলাম? ভর ইন্টু ত্বরণ। আবার নিউটনের গতিসূত্র অনুযায়ী নিউটন বলে দিলেন যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক।
তার মানে ভরবেগের পরিবর্তনের হার সেটা কিন্তু প্রযুক্ত বল আমাদেরকে দেয়। আবার এখান থেকে পেলাম সেটা হয়ে যায় ভর ইন্টু ত্বরণ। তাহলে এই দুটোকে আমরা একসাথে যদি মেলাই তাহলে এটা হয়ে যাবে কি, বল ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। বলকে আমরা লিখব এফ দিয়ে, ক্যাপিটাল এফ, এফ ফর ফোর্স, সেটা হয়ে যাবে ভর ইন্টু ত্বরণ। যেহেতু ভরবেগের পরিবর্তনের হার ইজ ইকুয়াল টু হচ্ছে ভর ইন্টু ত্বরণ, তাহলে বলও হয়ে যাচ্ছে এম ইন্টু এ, দ্যাট ইজ ভর ইন্টু ত্বরণ। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের আর একটা রূপ আমরা এখান থেকে যেটা পাচ্ছি, যে বলতে পারছি যে বস্তুর ভর, বস্তুর প্রযুক্ত বল সেটা কার সাথে সমানুপাতিক হচ্ছে, বলের প্রযুক্ত বলের সাথে প্রযুক্ত ভরের সাথে সমানুপাতিক, প্রযুক্ত বল ভরের সাথে সমানুপাতিক, মানে যে বস্তুটা আমি নিয়েছি তার ভরের সাথে সমানুপাতিক এবং ত্বরণের সাথে সমানুপাতিক হচ্ছে। তাহলে যখন ভর ধ্রুবক থাকছে তাহলে বলতে পারি বল ত্বরণের সাথে সমানুপাতিক, এবং যখন ত্বরণ ধ্রুবক থাকছে তখন বল ভরের সাথে সমানুপাতিক। তাহলে এটা থেকেও আমরা এই ফর্মুলাটাতে কিন্তু আসতে পারি। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যখন এম স্থির, মানে ভরের কোনো পরিবর্তন হচ্ছে না, তখন এফ ইজ প্রপোর্শনাল টু এ, মানে সমানুপাতিক এম স্থির থাকছে যখন, অর্থাৎ বল ত্বরণের সাথে সমানুপাতিক, এবং যখন এ স্থির মানে ত্বরণ স্থির তখন বল এম এর সাথে সমানুপাতিক। কিভাবে, যে ধরো আমি বল এবং ভরের এই সম্পর্কটা আমি জানতে চাইছি, এটা কিভাবে পসিবল। ধরো আমি একটা বস্তুর ভর বৃদ্ধি করছি, তাহলে একটা বস্তুর ভর ধরো 5 কেজি ছিল, তাতে সেই ধরো একটা বলই নিয়েছি, 5 কেজির একটা বল নিয়েছি, সেই 5 কেজির বলের কে আমার সরাতে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করতে হবে। এবারে আমি ধরো ভরটাকে চেঞ্জ করে দিলাম, মানে বাড়ালাম, 10 কেজি করলাম, তাহলে তাকে সরাতে আমাকে আরও বেশি বল প্রয়োগ করতে হবে। এবার আরও আমি ভর বৃদ্ধি করলাম, 15 কেজি, 20 কেজি, 25 কেজি, এইভাবে যত আমি ভর বৃদ্ধি করব তত আমার বলও কী হবে, বৃদ্ধি পাবে, মানে আমাকে তত বেশি বল প্রয়োগ করতে হবে। একই জিনিস বস্তুর ত্বরণ এবং বলের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। ধরো একটা বস্তু আস্তে আস্তে আসছে, তাহলে সেক্ষেত্রে তাকে আমাকে থামাতে গেলে কম বল প্রয়োগ করতে হবে, বা একটা বস্তুতে কম ত্বরণ মানে হালকা গতি সৃষ্টি করতে গেলে আমাকে কম বল প্রয়োগ করতে হবে। কিন্তু বস্তুটা যদি খুব জোরে আমার দিকে ধেয়ে আসে, তাহলে আমার পক্ষে কিন্তু অল্প বল প্রয়োগ করে তাকে থামানো পসিবল নয়, তাই আমাকে সেখানে অনেক বেশি হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করতে হবে, বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। একইভাবে বস্তুটাকে আমি খুব জোরে ধাক্কা দিতে চাই, তাহলে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। তার মানে একটা বস্তুতে বেশি ত্বরণ সৃষ্টি করতে আমাকে বেশি বল প্রযুক্ত করতে হয়, কম ত্বরণ সৃষ্টি করতে কম বল প্রযুক্ত করতে হয়। তাহলে এখান থেকে আমি বলতে পারি এরা দুজন হচ্ছে সমানুপাতিক, যখন বলও কম ত্বরণও কম, যখন বল বেশি ত্বরণও বেশি। এই সূত্র থেকেই আমরা নির্ণয় করব বস্তুর বলের একক এবং তাদের মধ্যে সম্পর্ক। এসআই পদ্ধতি আগে আমরা ইউজ করব। এসআই পদ্ধতিতে ভরের একক হয় হচ্ছে গ্রাম, এবং এসআই পদ্ধতিতে হয় কিগ্রা বা কেজি, এবং ত্বরণের একক হয় হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ডের স্কোয়ার। যেহেতু আমরা বড় হয়েছি এখন আমরা ইংলিশে লিখি, তাই এটা হবে কেজি ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই পুরোটাকে কেজি ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এই সাইনটাকে বলছি পার, নিচে যেহেতু রয়েছে এই পুরোটাকে বলছি আমরা নিউটন। বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেছেন, তাই জন্য নিউটন। ইংলিশে যেটাকে লেখা হয় এন। তার মানে আমি যদি একটা ফোর্সের অঙ্ক করি, আমি যদি ক্যাপিটাল এন লিখি একক, তার মানে সেটাই কিন্তু আমার পক্ষে সাফিসিয়েন্ট বোঝানোর জন্য। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি 1 নিউটন, তার মানে কত, 1 কেজি ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সম্পর্কটা খুব খুব ইম্পর্টেন্ট। একইভাবে সিজিএস পদ্ধতির ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, সিজিএস পদ্ধতিতে ভরের একক হয় হচ্ছে গ্রাম, এটার একক হয়
এখানে সরি আমি ভুল করেছি, এটা মিটার হবে, এসআই পদ্ধতিতে মিটার হবে এগুলো, সরি। সিজিএস পদ্ধতিতে হবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা হয়ে যাবে কি, গ্রামকে লিখবো জিএম, সেন্টিমিটারকে লিখবো সিএম পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এই পুরোটাকে আমরা লিখছি ডাই, ডয়াকার হস্যই ন, এবং ইংলিশে যেটাকে লেখা হয় ডিওয়াইএন, ডিওয়াইএনও লিখতে পারো বা এনইও লিখতে পারো, ডাইন। তাহলে এই নিউটন মানে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি যে 1 নিউটন ইজ ইকুয়াল টু দিস। তাহলে 1 ডাইন ইজ ইকুয়াল টু কত আমরা লিখতে পারবো, এখান থেকে আমি দেখে লিখতে পারবো যে 1 ডাইন ইজ ইকুয়াল টু, এটা আমি মুছে দিয়ে লিখছি যে 1 ডাইন ইজ ইকুয়াল টু 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে এদের দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করা, মানে নিউটন এবং ডাইনের মধ্যে কি সম্পর্ক সেটা নির্ণয় করা। তাহলে সেটা নির্ণয় করব। এরপরে আমরা কি পড়লাম, 1 নিউটন ইজ ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা পড়লাম, তাই তো। এবারে আমরা এক এক করে আসবো। কেজিকে আমরা গ্রামে নিয়ে যাব। আমরা জানি যে 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, তাহলে লিখলাম 1000 গ্রাম। এবং সেকেন্ডে যেহেতু কোনো চেঞ্জ হয় না, সিজিএসেও সময়ের একক সেকেন্ড, এসআইতেও সেকেন্ড, তাই সেকেন্ডের কোনো চেঞ্জ করার দরকার নেই। কিন্তু মিটারটাকে আমাকে চেঞ্জ করতে হবে। 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে কটা শূন্য হলো একের পর, 3 প্লাস 2 5টা এইগুলো কিন্তু চলে যাবে না, এগুলো কিন্তু আছে। 10-এর পর 5টা শূন্য মানে 10 টু দি পাওয়ার 5। আর এই যে এইটুকুনটা পেলাম, এটাই হচ্ছে ডাইন। তোমাদের খাতার লিখেছো নিশ্চয়ই তোমরা, দেখো যে এইটুকুনটাই হচ্ছে ডাইন। তাহলে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 টাইম। দিস ইজ দ্য রিলেশন, এইটাই হচ্ছে সম্পর্ক, অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু এক্সামে আসেই আসে। এছাড়া বলের আরেকটা টাইপের একক আছে যেটাকে বলা হয় অভিকর্ষীয় একক, মানে গ্র্যাভিটেশনাল ইউনিট। সেক্ষেত্রে কি করা হয়, যে যেটাকে বলা হয় 1 কিলোগ্রাম ভার আর 1 গ্রাম ভার, এটা হচ্ছে আরেকটা ইউনিট, এটাকে বলা হয় অভিকর্ষীয় একক। আর আমরা যে এককটা পড়লাম সেগুলো হচ্ছে পরম একক বা অ্যাবসলিউট একক, যেগুলো আমরা ইউজ করি সাধারণত অঙ্ক করতে। আর একটা যেটা একক হয় সেটা হচ্ছে অভিকর্ষীয় একক। সেই এককটা আমাদেরকে জেনে রাখা দরকার। তার দুটো একক হয় হচ্ছে 1 কেজিএফ আর একটা হচ্ছে 1 জিএফ। কেজিএফ মানে কিলোগ্রাম ইন্টু এফ, এফ স্ট্যান্ডস ফর দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যে পরিমাণ মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি না, সরি, অভিকর্ষীয় ত্বরণ, যেটা তোমরা বুঝবে আমি বলছি। যে 1 কেজিএফ মানে হচ্ছে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা, কেজিএফ এর জন্য 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে টানে, এবং 1 গ্রাম জিএফ মানে 1 গ্রাম ভরের বস্তুকে কোনো পৃথিবী নিজের যে বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে টানে, সেই পরিমাণ বলটাকে বলছি আমরা 1 জিএফ এবং 1 কেজিএফ। এবারে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে জানা দরকার, যে কোনো বস্তুর ভর এবং ওজন, এই দুটো জিনিস কিন্তু আলাদা। কোনো বস্তুর ভর যদি m হয়, তার ওজন কিন্তু m ইন্টু জি। ওজন মানে পৃথিবী যে বল দ্বারা আমাদেরকে তাদের কেন্দ্রের দিকে টানছে, সেটাই হচ্ছে আমাদের ওজন। এখানে এই যে জিটা আমরা মাল্টিপ্লাই করছি, এই জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। পৃথিবীর গ্র্যাভিটির জন্য, মহাকর্ষীয় বলের জন্য, আমাদের বা অভিকর্ষজ বলের জন্য কি হয়, যে পৃথিবী সবসময় তাদের কেন্দ্রের দিকে, যে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে, এবং যে বল দ্বারা টানে সেটাই হচ্ছে আমাদের যে কোনো একটা বস্তুর ওজন, সেটা হচ্ছে বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এবং এই অভিকর্ষজ ত্বরণের একটা নির্দিষ্ট মান আছে পৃথিবীর পৃষ্ঠে, যার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি এসআই সিস্টেমে ধরি, এবং 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা 981ও ইউজ করা হয় অনেক সময় সিজিএসে।
তাহলে যখনই আমরা এই যে কেজি নিয়ে যখন পড়ছি তখন আমরা এই 9.8টা ইউজ করব, এবং গ্রামে যখন কথা বলছি তখন 980টা ইউজ করব। তাহলে 1 kgf মানে হচ্ছে 1 কেজি ভর ইন্টু 1 অভিকর্ষজ ত্বরণ, মানে এই অভিকর্ষজ ত্বরণের মানটাকে আমাকে গুণ করতে হবে। তাহলে অভিকর্ষজ ত্বরণ মানে হচ্ছে জি, আমি জিটা লিখছি না কারণ কি তোরা গোলাপি, তোমরা এই জি আর এই জি এর মধ্যে গ্রাম সব কিছুর মধ্যে গোলাপ, তাই জন্য আমি লিখছি 1 কেজি ইন্টু অভিকর্ষজ ত্বরণ যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে 1 কেজি ইন্টু অভিকর্ষজ ত্বরণের মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 ইন্টু 9.8 9.8 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যায় নিউটন, মানে এইটা আর এইটাকে গুণ করলে কি পাই, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটাই তো হচ্ছে নিউটন, আমি সেটা বসিয়ে দিলাম। একইভাবে 1 গ্রাম ইন্টু অভিকর্ষজ ত্বরণ, দ্যাট ইজ 1 গ্রাম ইন্টু এই যে 980 এটা বসাবো, তাহলে 980 গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটাই হয়ে যায় তাই। তাহলে এটা হয়ে গেল অভিকর্ষজ ত্বরণ বা অভিকর্ষজ একক এবং পরম এককের মধ্যে সম্পর্ক। তাহলে অভিকর্ষজ একক মানে হচ্ছে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আমাদেরকে টানছে সেটা হচ্ছে 1 kgf এবং 1 gf দিয়ে বোঝানো হচ্ছে। এবারে আমরা নিউটনের যে দ্বিতীয় সূত্র আমরা পড়লাম সেটাতে আমরা কি পড়েছি, যে বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, এটা আমরা পড়েছি। অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, বা এটাকে একটা সিম্পল ভাবে লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি, তাই তো। তাহলে এবারে এইখান থেকে আমি প্রথম সূত্রে চলে যেতে চাই। প্রথম সূত্র কি বলছে, যে বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয় তাহলে বস্তুর বেগের কোনো মানে বস্তুর গতিশীল অবস্থার কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রথম সূত্রানুযায়ী যদি এফ শূন্য হয়, এফ যদি শূন্য হয়, 0 ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ বাই টি, টিটা এদিকে গেল 0 হয়ে গেল, এম ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 0। এবারে এম তো কখনোই 0 হতে পারে না, কোনো বস্তুর ভর কি 0 হতে পারে, পারে না। তার মানে নিশ্চয়ই ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 0 আর ভি ইজ ইকুয়াল টু ইউ। এর মানে কি, ভি ইজ ইকুয়াল টু ইউ মানে কি, বস্তুর প্রাথমিক বেগ এবং অন্তিম বেগটা সমান হয়ে গেল। মানে বস্তুর প্রাথমিক যা বেগ ছিল, প্রথম অবস্থায় যে বেগ নিয়ে বস্তুটা শুরু করেছিল, অন্তিম অবস্থায় বস্তুটার বেগ কিন্তু সেটাই হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম গতিসূত্রের মানে দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রে ধারণাটাতে আমরা যেতে পারি। যে দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানি যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে এটা লিখবো যে নিউটনের দ্বিতীয় সূত্রানুযায়ী এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি কি, যে এম এর ত্বরণের জায়গায় লিখছি বেগের পরিবর্তন বাই সময়। তাহলে প্রথম সূত্র অনুযায়ী যদি এফ ইজ ইকুয়াল টু 0 হয়, সো উই ক্যান সে দিস ইকুয়াল টু দিস, দ্যাট ইজ অন্তিম বেগ এবং প্রাথমিক বেগ সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ বস্তুটার গতির কোনো পরিবর্তন হচ্ছে না। এবং এখানেই আমরা এই চ্যাপ্টারটা, এই সূত্র থেকে আরেকটা জিনিসও আমরা ধারণা দিতে পারি, যে জাড্ডের ধারণা যেটা আমরা দিতে পারি, যে এই সূত্র থেকে যে এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, যেটা আমি অলরেডি বললাম, যে যদি এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ হয় তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ ইজ ইকুয়াল টু এফ বাই এম, তাই তো। তাহলে যদি বস্তুর ভর যত বৃদ্ধি পাবে, যার ভর যত বেশি হবে, তার ত্বরণ তত কম হবে। মানে একটা নির্দিষ্ট ভরের বস্তুর সাথে ত্বরণের সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক আমি দেখতে পাচ্ছি। যদি বলটা যদি স্থির থাকে তাহলে ভরের সাথে ত্বরণের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে নির্দিষ্ট প্রযুক্ত বলের ক্ষেত্রে বস্তুর ভর যদি ভর বৃদ্ধি পায় তাহলে ত্বরণ কি হবে, কমবে। আবার ভর যদি কম হয় তাহলে ত্বরণ কি হবে, বেশি হবে, বৃদ্ধি পাবে। তাহলে একটা হালকা বস্তুর ত্বরণ সৃষ্টি করাটা অনেক বেশি ইজি, কিন্তু ভারী বস্তুর ক্ষেত্রে আমাদের ত্বরণ সৃষ্টি করা অনেক বেশি ডিফিকাল্ট। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে যার ভর যত বেশি হবে তার তত কম ত্বরণ সৃষ্টি হবে, অর্থাৎ তার মধ্যে তত বেশি কি বলবো, তার মানে স্থির অবস্থায় থাকার বা
তার প্রাথমিক যে অবস্থায় সেই অবস্থায় থাকার প্রবণতা তার তত বেশি হবে। সুতরাং এই ভর জিনিসটাই কি করছে, বস্তুর জাড্যের পরিমাপ হিসেবে কাজ করছে। মানে জাড্য ধর্মটা, বস্তুর যে জাড্য ধর্ম বা স্থিতিজ জাড্য বা গতিজাড্য, সেটাকে আমরা বোঝাতে পারি বস্তুর ভরের সাহায্যে। যার ভর যত বেশি হবে তার জাড্য ধর্ম, স্থির অবস্থায় থাকা বা গতিশীল অবস্থায় থাকার প্রবণতা তার তত বেশি হবে। আজকের ক্লাসে আমরা কিছু সিম্পল অঙ্ক করব, পরের ক্লাসে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র এবং এই চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক আমরা প্র্যাকটিস করব। আজকের আমরা একটা সিম্পল অঙ্ক নিচ্ছি। সো অঙ্কটা হচ্ছে, একটি 100 গ্রাম ভরের বস্তুকে কত বল প্রয়োগ করলে বস্তুর 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে। সো যখনই কোনো অঙ্ক এরকম দেবে, আগে আমরা দেখে নেব আমাদের কী কী দিয়ে দিয়েছে। 100 গ্রাম ভরের বস্তু, অর্থাৎ ভর দিয়ে দেওয়া হয়েছে, ভরকে লিখি আমরা এম দিয়ে, তাহলে 100 গ্রাম। এবং কত বল প্রয়োগ করলে, কত বল মানে আমাকে বলটা বার করতে বলা হয়েছে, বল দিয়ে দেয়নি, কত বল প্রয়োগ করবে সেটা আমরা বার করব। এবং বস্তুর ত্বরণ বলে দিচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এ হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে ত্বরণটা মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এসআই এককে রয়েছে, কিন্তু ভরটা রয়েছে গ্রাম এককে। তাহলে এইভাবে তো আমরা অঙ্ক করতে পারবো না, তাহলে আমরা কি করব, ভরটাকে গ্রাম থেকে কেজিতে নিয়ে আসবো। গ্রাম থেকে কেজিতে নিয়ে আসতে গেলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটা হয়ে যাবে 100/1000 কেজি। এবারে আমাদের সূত্রটা কি, এখানে যে সূত্রটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে F = m × a। F আমরা জানি না তাই রেখে দিলাম, m হচ্ছে 100, কাটাকুটি করে নিই এখানে, তাহলে 1/10 কেজি × 5। একক কত হবে, কেজি × মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ নিউটন, অর্থাৎ হাফ নিউটন বা 0.5 নিউটন। তাহলে উত্তর হবে 0.5 নিউটন বল প্রয়োগ করতে হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। আজকের এই অবধি থাকলো, পরের ক্লাসে আমরা আরও অঙ্ক করব এবং নিউটনের পরের সূত্রগুলো নিয়ে, তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব।